নবযুগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত কয়েক মাসে আমরা বাংলাদেশে বেশ কিছু অস্থিতিশীল ঘটনা এবং বেশ কিছু আন্দোলন দেখতে পেলাম, যেগুলোর প্রতিটার সূত্রপাত হয়েছে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার কারণে। এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি ৭১ টিভিকে বয়কটের ডাক, ফ্রান্সকে বয়কটের ডাক, লালমনিরহাটে একজন ব্যক্তিকে কোরআন অবমাননার অভিযোগে পুড়িয়ে হত্যা, এরপরে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে জনতার ক্ষোভ প্রকাশ, কারণ সে কালীপুজো উদ্বোধন করেছে, এবং এই মুহূর্তে চলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে আন্দোলন এবং বিক্ষোভ। প্রত্যেকটা ঘটনাতেই খেয়াল করলাম যে হুজুররা যে আন্দোলনগুলো করছেন এবং অন্যকে করতে উনারা অনুপ্রাণিত করছেন, এই যুক্তি দেখিয়ে যে ৯০ ভাগ মুসলিমের দেশে এমন ঘটনা ঘটতে দেয়া যাবে না। তো এই ৯০ ভাগ মুসলমান বাংলাদেশের তারা বিশ্বাস করে থাকেন যে তারা পৃথিবীর একমাত্র সত্য ধর্ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তারা অনুসরণ করছেন। কাজেই একটা দেশের ৯০ ভাগ জনসংখ্যা যখন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই দেশটাও পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশের মধ্যে একটা। তো এই ব্যাপারটাকে ভাবলাম যে পরীক্ষা করে দেখা দরকার আসলে বাংলাদেশের অবস্থা কি তুলনামূলকভাবে বহির্বিশ্বের সাথে যদি আমরা বাংলাদেশের অবস্থান তুলনা করে থাকি, এবং সেই কারণে আমি কিছু উন্নয়নের যে ইনডেক্স আন্তর্জাতিক সংস্থা যারা প্রকাশ করে থাকেন সেগুলোর সাহায্য নিয়েছি এখানে। তো এই ইনডেক্স গুলোর প্রত্যেকটার লিংক আমি আমার ভিডিওর নিচে দিয়েছি। আপনারা আশা করব যে আপনারা ওই লিংক গুলোতে গিয়ে এই সম্পর্কে আরেকটু পড়বেন। তো ১ম যে ইনডেক্সটা আমি এখানে উপস্থাপন করছি সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স বা মানব উন্নয়নের ইনডেক্স। এটা প্রকাশ করে থাকে জাতিসংঘ, এবং এই ইনডেক্সটা একটা দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং ওই দেশের জীবনযাত্রার মান, এই ৩ টা ব্যাপারের উপর ভিত্তি করে ওই দেশটাকে র‍্যাংক করে থাকে। ২০১৯ সালের এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ১৮০ টা দেশের মধ্যে ১৩৫ তম অবস্থানে আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে করাপশন পারসেপশন ইনডেক্স, যেটা একটা দুর্নীতির ইনডেক্স, যে দেশটা দুর্নীতিতে কি অবস্থাতে আছে। আ এই ইনডেক্সটা প্রকাশ করে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এবং তাদের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ১৯৮ টা দেশ এবং অঞ্চলের মধ্যে বাংলাদেশ ১৪৬ তম পর্যায়ে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুল অফ জাস্টিস ইনডেক্স, যেটা একটা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কিরকম এবং ওই দেশের আইন শৃঙ্খলার উপরে মানুষের আস্থা কিরকম তার উপর ভিত্তি করে একটা দেশকে র‍্যাংক করে থাকে। এটা প্রকাশ করছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, এবং তাদের ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ১২৮ টা দেশের মধ্যে বাংলাদেশ ১১৫তম স্থানে আছে। এরপরে আমরা দেখছি জেন্ডার ইনইকুয়ালিটি ইনডেক্স, যেটা জাতিসংঘ প্রকাশ করে থাকে। এই জেন্ডার ইনইকুয়ালিটি ইনডেক্স নারী এবং পুরুষের অসমতার উপর ভিত্তি করে একটা দেশকে র‍্যাংক করে থাকে। একটা দেশে নারী এবং পুরুষের অসমতা যত বেশি হয় ওই দেশটা তত অনুন্নত হয়ে থাকে, এবং নারী এবং পুরুষের অসমতা যত কম হয়ে থাকে দেশটা ততটা উন্নত হয়। তো তাদের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ১৬২ টা দেশের মধ্যে বাংলাদেশ ১২৯তম স্থানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ইনোভেশন ইনডেক্স, যেটা একটা দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশটা কতটুকু এগিয়ে আছে, এবং তারা যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে তারা কি নতুন উদ্ভাবন করতে পারছে সেগুলোর উপর ভিত্তি করে একটা দেশকে তারা র‍্যাংক করে থাকে। ৩ টা আমেরিকান অর্গানাইজেশন এই রিপোর্টটা প্রকাশ করে, এবং রিপোর্টটা হচ্ছে ২০০৯ সালের। এটা একটু পুরনো। এর কারণটা হচ্ছে আমি নতুন কোনো রিপোর্ট পাইনি যেখানে পৃথিবীর দেশগুলোর তুলনামূলক একটা অবস্থান আমরা যাচাই করতে পারি। যে কারণে আমি এই ২০০৯ সালের রিপোর্টটাই ব্যবহার করছি। এবং ২০০৯ সালের তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কোনো তথ্য নেই তাদের কাছে। কারণ বাংলাদেশ তথ্য এবং প্রযুক্তিগত দিক থেকে আ এত পিছিয়ে আছে যে কোনো তথ্য অ নেই যেটা দিয়ে তারা অন্য দেশগুলোর সাথে বাংলাদেশকে আ তুলনা করতে পারে। এরপরে আমরা দেখছি হ্যাপিনেস ইনডেক্স, যেটা আ একটা দেশের মানুষ কতটুকু সুখী এবং তারা মানসিক কতটা শান্তিতে আছে তাদের নিজস্ব মতামত অনুযায়ী।
সেইটার উপর ভিত্তি করে তারা একটা দেশকে র‍্যাংক করে থাকে। এটা প্রকাশ করছে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এবং তাদের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী ১৫৬ টা দেশের মধ্যে বাংলাদেশ ১২৫ তম স্থানে আছে। তো বলা যেতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে একটা। তো এই সবগুলো উন্নতির ইনডেক্সের দিকে যখন আমরা তাকাই, একটা ব্যাপারই প্রতীয়মান হয় যে আমরা আ কোনো মানে উন্নতির দিক থেকে আমরা মাঝারি অবস্থানেও নেই। যদি আমরা বহির্বিশ্বের সাথে নিজেকে তুলনা করি, আমরা আছি একদম নিচের দিকে। এবং ব্যাপারটা তো লজ্জাজনক হয়ে দাঁড়ায় যে ৯০ ভাগ মুসলমানের দেশ, যে কারণে আমরা আ এত গর্ব করে থাকি, সেই দেশের অবস্থা এমন তো হওয়ার কথা না। তো সর্বশেষের যেই মাপকাঠিটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে measure of religiosity, একটা দেশের মানুষের আম ধর্ম অনুভূতি বা তারা কতটা ধর্মপরায়ণ হয়ে থাকে সেটার উপরের একটা মাপ এটা। এটা প্রকাশ করছে Pew Research Center এবং তাদের এই ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী ৮১ ভাগ মুসলমান বাংলাদেশের তারা অত্যন্ত ধর্মপরায়ণ এবং ধর্ম তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো কাজেই দেখা যাচ্ছে যে যদিও আমরা উন্নতির দিক থেকে পুরো পৃথিবী থেকে বহু ভাবে পিছিয়ে আছি, ধর্মের দিক থেকে আমরা কিন্তু খুবই সামনে। আমার ধারণা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধার্মিক দেশগুলোর মধ্যে ১ম ১০ টা ধার্মিক দেশগুলোর মধ্যে সম্ভবত একটা স্থান বাংলাদেশ পাবে। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে এত ধার্মিক দেশ আমাদের, ৯০ ভাগ মুসলমানের দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যারা পালন করে থাকে, সেই দেশের এত দুরবস্থা, এত বেহাল অবস্থা কেন? এবং আরো মনে প্রশ্ন জাগে যে এই আমাদের দুরবস্থার পেছনে ধর্মের কি কোনো অবদান আছে? অনেকে হয়তো বলবেন যে না, এটার ধর্মের কারণে না, আমাদের দেশের এই দুরবস্থার কারণ হচ্ছে দারিদ্রতা। যেটার সাথে আমি আংশিকভাবে একমত, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে এই দারিদ্রতার পেছনের কারণগুলো কি? কি কারণে আমাদের দেশ এত দরিদ্র? এর কারণগুলো হচ্ছে, প্রধান কারণগুলো বলা যেতে পারে শিক্ষার প্রচন্ড অভাব আমাদের দেশে। জ্ঞান এবং প্রযুক্তির উপরে আমাদের দেশের গুরুত্ব খুবই কম এবং আমাদের দেশের বিশাল জনসংখ্যা এবং আমাদের যে নারী এবং পুরুষের যে বিরাট অসমতা আমরা লক্ষ্য করে থাকি, এই কারণগুলো কিন্তু আমাদের দারিদ্র্যের পিছনে ভীষণভাবে দায়ী। এবং আরো একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই প্রত্যেকটা কারণের সাথে কিন্তু ধর্ম অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। ধর্ম এবং দারিদ্রতা বা এক্ষেত্রে আমি বলব ধর্মান্ধতা, ধর্ম না, ধর্মান্ধতা সঠিক শব্দ হবে। দারিদ্র্য এবং ধর্মান্ধতা কিন্তু একজন আরেকজনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং এই দুটো আম এই দুটো কম্পোনেন্ট একটা তারা দুষ্ট চক্র স্থাপন করে থাকে, যেখানে তারা একজন আরেকজনকে প্রতিপালন করে। তো একটা দরিদ্র দেশে ধর্মান্ধতা প্রবেশ করবেই। একটা ধর্মান্ধ দেশে দারিদ্রতা প্রবেশ করবেই। এটার কোনো ব্যতিক্রম নেই এবং এটা আজ হোক কি কাল হোক এটার কোনো ব্যতিক্রম দেখা যায় না। আরো হয়তো অনেকে বলে থাকবেন যে যদি ধর্মান্ধতা বা এই অতি ধার্মিকতা আমাদের এই অবনতির কারণ হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো এত উন্নত কেন? তারা তো অনেক ভালো অবস্থায় আছে। আম সঠিক শব্দটা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এত ধনী কেন? তারা উন্নত না, তারা ধনী এবং তারা ধনী শুধুমাত্র তাদের তেলের কারণে। এই তেল যে তাদের দেশে মাটির নিচে পাওয়া গেছে এটার জন্য তাদের শারীরিক কোনো শ্রমও দিতে হয়নি। তাদের কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা বা মেধার বিকাশও ঘটাতে হয়নি। শারীরিক শ্রমের তাদের যে প্রয়োজন তারা সেটা ব্যবহার করে আমাদের মতো গরিব দেশগুলো থেকে লেবার নিয়ে এবং তাদের যে তথ্য প্রযুক্তির প্রয়োজন সেটা তারা ব্যবহার করে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো থেকে নিয়ে। তাদের নিজেদের তো, তারা যে আর্থিক ভালো অবস্থায় আছে, তারা যে ধনী অবস্থায় আছে এটা তো তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করে বা প্রযুক্তির মাধ্যমে তারা সামনে আগায়নি। তাদের দেশের তেলের কারণে তারা সামনে এগিয়েছে। এবং এই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে, যে ইনডেক্সটা আমরা আলোচনা করেছি সর্বপ্রথমে। এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমি তাদের তথ্য উপস্থাপন করেছি এবং খেয়াল করুন যে তাদের দেশের গড় আয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর গড় আয় কিন্তু এই মুহূর্তে পৃথিবীর যে সবচাইতে উন্নত ১০ টা দেশ তাদের গড় আয়ের থেকে কিন্তু বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর গড় আয় ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী $69,000 এবং ১ম যে
সবচেয়ে উন্নত ১০ টা দেশ তাদের গড়ায় $56,000। তো দেখা যাচ্ছে আর্থিকভাবে তারা সামনে এগিয়ে আছে। অর্থনৈতিক কোনো সমস্যাই তাদের নেই। কিন্তু তারপরে প্রশ্ন জাগে তাহলে তারপরেও তারা এত পিছিয়ে আছে কেন? কারণ হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স অনুযায়ী ১ম ৩০ টার মধ্যে কোনো মুসলিম দেশ নেই। তারা এত ধনী হওয়ার পরেও। ১ম এই ২০১৯ সালের রিপোর্টে যে ১ম মুসলিম দেশ সেটা হচ্ছে ৩৫ তম স্থানে সংযুক্ত আরব আমিরাত। আরো একটা ব্যাপারে খেয়াল করুন, এত ধনী হবার পরেও তাদের দেশে যে এভারেজ স্কুলিং যে কত বছর গড়ভাবে একজন মানুষ পড়াশোনা করে থাকে সেই দিক থেকেও কিন্তু তারা পিছিয়ে আছেন উন্নত বিশ্ব থেকে। যে সবচাইতে উন্নত যে ১০ টা দেশ সেখানের থেকে তার সাথে আপনি বিচার করে দেখুন। যদিও তারা ধনী কিন্তু তারা কিন্তু শিক্ষাগতভাবে পিছিয়ে আছেন উন্নত বিশ্ব থেকে। আরো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে তারা কতটুকু সামনে এগিয়ে আছেন। এখানে আমরা যে ইনোভেশন ইনডেক্সটা নিয়ে শুরুতে আলাপ করেছি এই ম্যাপটা হচ্ছে ইনোভেশন ইনডেক্স এর একটা ম্যাপ। এখানে আমি বড়ভাবে দেখাচ্ছি ম্যাপটা। তো আপনারা যতগুলো সবুজ এবং হালকা সবুজ যতগুলো অঞ্চল দেখতে পাবেন, তার মানে হচ্ছে এই অঞ্চলগুলো পৃথিবীতে বা এই দেশগুলো সামনের দিকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা এগিয়ে যাচ্ছে। তাদের দেশ থেকে তারা নতুন বিজ্ঞান এবং প্রযুক্তিগত ব্যাপারে উদ্ভাবন আ হচ্ছে তাদের দেশে এবং তারা মেধা তাদের যে এই বিজ্ঞানীরা বা যারা এই বিজ্ঞান এবং প্রযুক্তির উপর যারা কাজ করছেন, এই মেধা তারা তাদের দেশের মধ্যে রাখতে পারছে। যতগুলো লাল বা হালকা লাল অঞ্চল দেখতে পাচ্ছেন সেখান থেকে বিজ্ঞান এবং প্রযুক্তিগত কোনো উন্নতি হচ্ছে না এবং মেধার পাচার ওই দেশগুলো থেকে বাইরে হয়ে যাচ্ছে। আশ্চর্যকর ব্যাপার হচ্ছে পৃথিবীর এত ধনী হওয়ার পরেও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে খুবই পিছিয়ে আছেন। এখানে খেয়াল করুন। কোনো মধ্যপ্রাচ্যের দেশ আ এ মানে এখানে বড় যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সবগুলো তারা নেগেটিভ পজিশন এ আছেন। একমাত্র ৪ টা মধ্যপ্রাচ্যের দেশ আমি এই লিস্টে দেখলাম যে তারা শূন্যের একটু উপরে আছেন। মানে বারেলি তারা পজিটিভ কোনো ইমপ্যাক্ট রাখছেন পৃথিবীতে বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে। এবং এই যে একটু ছোট দেশগুলো এখানে বাহরাইন আছে, আম আ কুয়েত আছে, আ তিউনিসিয়া আছে এবং কাতার। এই ৪ টা দেশ। খুবই ছোট তারা এবং খুব স্বল্প মাত্রায় তারা এই বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে পৃথিবীতে অবদান রাখছেন। তাহলে বলা যেতে পারে যে তাদের যে উন্নতি, তারা যে এই উন্নতি অবস্থায় আছে, এর কারণ কিন্তু তাদের কোনো তথ্য প্রযুক্তি বা শিক্ষাগত কারণে না, শুধুমাত্র তাদের তেলের কারণে। যদি এই তেলের সৌভাগ্য তাদের না থাকতো, তাহলে তারা বাংলাদেশ বা আফ্রিকার যে দরিদ্র মুসলিম দেশগুলো, তাদের মতোই হতে পারত। এই ব্যাপারে সন্দেহ আমার আছে বলে মনে হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন কারো আর্থিক অবস্থার উন্নতি হয় সে হয়তো ভালো খাবার খেতে পারবে, সে হয়তো ভালো চিকিৎসা নিতে পারবে। কিন্তু আর্থিক অবস্থার উন্নতি কিন্তু মন মানসিকতার পরিচয় বা রুচির পরিবর্তন কিন্তু যে ঘটাতে পারে তা কিন্তু বলা যায় না। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো ভেবে দেখবেন যে ৯০ ভাগ মুসলমানের দেশে বাংলাদেশের এত দুরবস্থা কেন? এবং এই ধর্মান্ধতা কি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাদের মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে।